সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আজকে সারা দিনের টক অফ দ্য কান্ট্রি একটা বিষয় নিয়ে। সেটি হচ্ছে যে বিবিসির মাধ্যমে শেখ হাসিনার বিবিসির একটি ডকুমেন্টারি প্রকাশিত হয়েছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সৌজন্যে। সেই ডকুমেন্টারিতে শেখ হাসিনার একটি অডিও ব্যবহার করা হয়েছে। এই অডিওটাকে নিয়ে আজকে সারা বাংলাদেশে, বিশেষ করে যারা শেখ হাসিনাকে যে কোনোভাবে একটা বিচারের আওতায় আনতে চান, তারা বেশ পুলকিত। এর প্রধান কারণটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে ভয়াবহ অরাজক পরিস্থিতি চলছে। এই অরাজক পরিস্থিতিকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেবার কারণে এই অডিওটা প্রকাশ বা এই ডকুমেন্টারি, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ডকুমেন্টারিটা হচ্ছে দ্য ব্যাটল ফর বাংলাদেশ, ফল অফ শেখ হাসিনা, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ডকুমেন্টারি। এই ডকুমেন্টারিতে 5 অগাস্ট সময়কালে বাংলাদেশে নিরীহ সাধারণ জনতা হত্যা হয়েছে, এমন কিছু তুলে ধরা হয়েছে। অর্থাৎ 5 অগাস্ট সময়কালে সরকারের পক্ষ থেকে তাণ্ডব চালানো হয়েছে, এমনটাই তুলে ধরা হয়েছে। এবং এটি নিয়ে বেশ পুলকিত। এবং আজকে দিনের শেষ পর্যায়ে এসে আরেকটি ঘটনা আমরা যেটি দেখলাম যে এই অডিওটা উদ্ধার করেছে নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের আমরা বক্তব্য দেখলাম গণমাধ্যমে, তারা উদ্ধার করেছে এবং এটি বিবিসি ইউজ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েই তো প্রশ্ন আছে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা কোন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল? এই ট্রাইব্যুনালের সঙ্গে যারা যুক্ত, যারা জড়িত, তারা এই ট্রাইব্যুনালের পক্ষ থেকে যাদের বিচার করা হয়েছিল, বিশেষ করে আমাদের 1971 সালের মানবতা বিরোধী অপরাধের বিচার করা হয়েছিল তাদের যে আইনজীবীরা ছিলেন, তারাই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, যার কারণে এটি যে নিরপেক্ষ এটিও তো ভাবা যায় না। আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে শেখ হাসিনার অডিও নিয়ে পুলকবোধ করা হচ্ছে, এটি আসলে শেখ হাসিনার অডিও কখনকার, কোন সময়ের? বিবিসির ডকুমেন্টারিতে কিন্তু এটি বলা হয়নি। শেখ হাসিনা আসলে কে? এই প্রশ্নগুলো তো এসে যায়। শেখ হাসিনা সরকার প্রধান ছিলেন দীর্ঘ 16 বছর। তিনি যে কোনো সময় তার 16 বছরের কর্মকালে আইন শৃঙ্খলা বাহিনীকে একজন সরকার প্রধান হিসেবে দেশের জানমালের নিরাপত্তার স্বার্থে, রক্ষার স্বার্থে গুলির নির্দেশ দিতেই পারেন। সেটি 5ই আগস্টের অডিও হিসেবে প্রকাশ করা হচ্ছে কিনা, উপস্থাপন করা হচ্ছে কিনা, এটি একটি বড় প্রশ্ন। আরেকটি জিনিস যে দেখুন, আজকাল ক্রিয়েটেড যুগ, এআই যুগ। আপনারা কদিন আগে দেখলেন যে খালেদা জিয়ার ফোন আলাপ কণ্ঠ ব্যবহার করে 26 কোটি টাকা লেপাট করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সেটি নিয়ে তদন্ত করছে। সেটি কি আসলে খালেদা জিয়ার ফোন আলাপ ছিল? ফোন আলাপ করে 26 কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার ব্যাপার ছিল, ওটি কি খালেদা জিয়ার ছিল? আজকে ওটি যদি খালেদা জিয়ার না হয়ে থাকে, তাহলে এটি যে শেখ হাসিনার অডিও, এই সিদ্ধান্তে আমরা কিভাবে আসব? আরেকটি জিনিস যে এই আদালতটিতে যে কোনো আন্তর্জাতিক গণমাধ্যমের কোনো কিছু যদি পাওয়া যায়, ফুটেজ, কোনো তদন্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি ব্যবহার করবার জন্য মরিয়া হয়ে যায় কেন? আমার এই মুহূর্তে মনে পড়ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটা রিপোর্ট। সেই রিপোর্টে 1400 জন জুলাই আগস্ট সময়কালে হত্যার শিকার হয়েছিল এমন একটা মন গড়া রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টটা নিয়েও প্রশ্ন আছে। আজকে যখন বিবিসির এই ডকুমেন্টারি প্রকাশ হয়েছে, এই ডকুমেন্টারি প্রকাশ হওয়ার সাথে সাথে আমার মনে পড়ছে যে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টটা ট্যাম্পার করা এই জন্যই, আমরা সেই রিপোর্টটা যখন বের হয়েছিল তখন সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এক নেতা সাদিক কায়ুম আবেগে আপ্লুত হয়ে তিনি তার ফেসবুকে স্বীকারোক্তি দিয়েছিলেন, যে বলেছিলেন গর্বের সাথে যে এই রিপোর্টটা তৈরিতে আমার যুক্ত থাকার সৌভাগ্য হয়েছিল। সেটি নিয়ে পত্রিকায়ও রিপোর্ট হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের কর্তৃক জুলাই গণহত্যা রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে শুরু থেকে যুক্ত ছিলেন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি, আমি এটি কালবালা পত্রিকার একটি রিপোর্ট থেকে পড়ছি। 13 ফেব্রুয়ারি রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান, অর্থাৎ এই বছরেরই 13 ফেব্রুয়ারি। সাদিক কায়েম বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান ও আওয়ামী গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। আওয়ামী লীগ ও তার পোষা বাহিনীর বর্বর গণহত্যা এখন শুধু বাংলাদেশের বা অভ্যন্তরীণ কনসার্ন নয়, আধুনিক বিশ্বের ইতিহাসে এটি একটি কালো অধ্যায়। তিনি ইত্যাদি বিভিন্ন কিছু বলেন, বিভিন্ন কিছু বলে তিনি বলেছেন যে তিনি এই রিপোর্টের সাথে যুক্ত ছিলেন। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের রিপোর্ট, সেখানে শিবিরের সভাপতি কেন যুক্ত থাকবে, এটি সবচেয়ে বড় প্রশ্ন। আজকে ঠিক একইভাবে সেই প্রশ্নটা এসে যায় যে এই রিপোর্টটি বা এই অডিওটি নাকি সংগ্রাহক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরই তদন্ত কর্মকর্তা বা এমন কিছু। চিফ প্রসিকিউটর বলেছেন, আমরা গণমাধ্যমের সুবাদে জানলাম, গণমাধ্যমের সুবাদে দেখলাম। এটিও যে ঠিক এই রিপোর্টটির মতো, এটিও যে একটি ষড়যন্ত্রের অংশ নয়, এটি ক্রিয়েটেড কিংবা অন্য কোনো সময়ের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নির্দেশ দিতে পারেন। শেখ হাসিনা কে, এটি তো বারবার মাথায় রাখতে হবে। শেখ হাসিনা সরকার প্রধান, তাকে বাংলাদেশের জনগণের জান মালের নিরাপত্তার বিধান করবার জন্য সাংবিধানিকভাবে দায়িত্ব দেওয়া ছিল। সেই জায়গায় শেখ হাসিনা গুলির নির্দেশ দিতে পারেন। আরেকটি জিনিস, যে জুলাই সময়কালে বাংলাদেশে কারফিউ জারি হয়েছিল শেষ দিকে, জুলাই মাসের শেষ দিকে। তখন সিদ্ধান্ত ছিল কারফিউটা এমন যে শুট অ্যাট সাইট, দেখা মাত্র গুলির নির্দেশ। সেই শুট অ্যাট সাইট সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো কর্মকর্তাকে যদি শেখ হাসিনা বলে থাকেন যে গুলির নির্দেশ দিয়েছেনই, ধরে নিলাম যে গুলির নির্দেশ দিয়েছেন, তাহলে সেটি কি অপরাধ, সেটি কি অন্যায়? দেখুন, জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, এই যে হত্যাকাণ্ডগুলো, যাদেরকে কবরস্থ করা হয়েছে, তাদেরকে লাশ উঠিয়ে একটাও কি পোস্টমর্টেম রিপোর্ট করা হয়েছে কিভাবে তারা মারা গেল? 24 অগাস্ট পরবর্তী সময়ে কোনো কোনো পক্ষ থেকে লাশগুলো কবর থেকে তুলিয়ে পোস্টমর্টেম করবারও প্রশ্ন উঠেছিল, দাবি উঠেছিল। কিন্তু সেই সময়ের সমন্বয়কদের কারো আমার এই মুহূর্তে মনে পড়ছে, সার্জিস আলম বলেছিলেন যে লাশ কবর থেকে তোলা হবে না, তুলে পোস্টমর্টেম করা হবে না। এমন ঘটনাও কিন্তু ঘটেছে বা হয়েছে। সেই জায়গা থেকে যেহেতু পোস্টমর্টেম হয়নি, শুধুমাত্র একটা রিপোর্ট, একটা অডিওতে আমি কি সিদ্ধান্তে আসতে পারি যে শেখ হাসিনাই গুলি নির্দেশ দিয়েছেন এবং পুলিশ গুলি করেছেন? আমি যেটি বলছিলাম যে পোস্টমর্টেম করা হয়নি, সেখানে যদি মানুষ মারাও যায়, যাত্রাবাড়ির ঘটনায় মূলত এই ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে। যাত্রাবাড়িতে যদি মানুষ মারা যেয়ে থাকে, তারা আসলে কার গুলিতে মারা গেছে? পুলিশের গুলিতে নাকি তৃতীয় কোনো পক্ষের গুলিতে? সেটিও তো ফাইন্ড আউট করার বিষয় আছে, সেটিও কিন্তু ফাইন্ড আউট করা হয়নি। আরো বিষয় এখানে জড়িত আছে। আজকে সেই সময়ের সরকারকে দোষারোপ করা হচ্ছে, সেই সময়ের সরকার প্রধানকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, সেই সময়ের সরকারে যারা ছিলেন তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এমনকি আইন শৃঙ্খলা রক্ষায় যে বাহিনী ছিল, পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীকেও কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। যাত্রাবাড়ি থানার ওসিও মামলার আসামি, কিন্তু যাত্রাবাড়ি থানায় পুলিশ কি হত্যা হয়নি এই সময় 5 আগস্ট সময়কালে? আমরা জানি না, আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে জানি না। সেই পুলিশ হত্যার কোনো খবর নেই, কোনো জায়গা নেই। আজকে নানাভাবে নাটক, হত্যা হয়েছে, হত্যার বিচার করতে হবে, এই ধরনের বিভিন্ন বিষয় সাজানো হচ্ছে। আজকে যে অডিওটা ফাঁস হয়েছে বা এই ডকুমেন্টারিটা যে প্রকাশ হয়েছে, এটি আসলে এমন একটি সময়ে প্রকাশ করা হয়েছে যে সময় বাংলাদেশে একটা তোলপাড় অবস্থা বিরাজ করছে, বাংলাদেশে ভয়ঙ্কর জনরোষ বিরাজ করছে, মানুষের মনে শান্তি নেই, মানুষ অস্থির অবস্থায়, দেশে ব্যবসা বাণিজ্য, এই যে মার্কিন শুল্ক নিয়ে টানাহেঁচড়া চলছে এবং নানা কিছু নিয়ে, অর্থাৎ বাংলাদেশে কোনো কিছু এই মুহূর্তে স্টেবল না।
বাংলাদেশে একটা যুদ্ধ পরিস্থিতি চলছে এমনটা যদি বলেন তাহলেও ভুল হবে না। এই যুদ্ধ পরিস্থিতি এবং মানুষের জনরোষ বাড়ছে, এই জনরোষ থেকে মানুষকে অন্যদিকে ভিন্ন খাতে মানুষের মাইন্ডকে প্রবাহিত করবার জন্য এই ধরনের ঘটনা হচ্ছে বলেই মনে হয়। একজন সাধারণ দেশের একজন সাধারণ মানুষ হিসেবে সেটি মনে করি। এবং আরো আজকে আরেকটি ঘটনা ঘটেছে যে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতির জন্য, নির্বাচন কমিশনকে প্রস্তুতির জন্য ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেবার জন্য বলেছেন। আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিক সম্মেলন করেছেন, করে জানিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেবার কথা বলেছেন। কিন্তু তিনি এই কথা কোথাও বলেননি যে নির্বাচনটা আসলে অমুক সময় অমুক ডেটেই হবে। তিনি বলেছেন যে রোজার আগে নির্বাচন হতে পারে। এগুলো কেন? একদিকে শেখ হাসিনার বিচার, শেখ হাসিনার অডিও ফাঁস হয়ে গেছে তোলপাড়, আর একদিকে নির্বাচন আমরা দিয়ে দিচ্ছি, নির্বাচন দিয়ে আমরা চলে যাচ্ছি। অর্থাৎ বাংলাদেশের মানুষ ঠান্ডা হও, আমরা নির্বাচন দিয়ে চলে যাব, আমরা খুব বেশি দিন আর থাকবো না। আসলে এগুলো আমার কাছে যেটি মনে হয়, দেশের অবস্থা ভয়ানক খারাপ। এই ভয়ানক খারাপ অবস্থাটা মানুষ ফিল করছে এবং তীব্রভাবে ফিল করছে সত্যিকার অর্থে। শুধুমাত্র কোনো দলকানা, কোনো পক্ষপাত দুষ্ট মানুষ ছাড়া প্রত্যেকটি বিবেকবান মানুষ ফিল করছে। কিন্তু মানুষ আবার কথাও বলে না। ভয়ের সংস্কৃতি এই মুহূর্তে বাংলাদেশে লালন পালন করা হচ্ছে। সেই ভয়ের সংস্কৃতি থেকে মানুষ এখন আর কথা বলে না। কথা বলা মানুষ খুবই কমে গেছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও আমরা দেখতাম মানবাধিকার সংগঠন, এটা সেটা, বিভিন্ন পত্র পত্রিকা, আজকে কেউ কথা বলে না। সীমিত কিছু মানুষ কথা বলে অন্যায়ের বিরুদ্ধে। তো আজকে সত্যিকার অর্থে আমার কাছে যেটি মনে হয়, আমি শুরুতেই আলাপটা যেভাবেই শুরু করেছিলাম, যে আজকে দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার কারণে শেখ হাসিনার অডিও নাটক করা হচ্ছে। নির্বাচন কমিশনকে নির্বাচনের প্রস্তুতির সময় ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেবার কথা বলা হচ্ছে ইত্যাদি, এবং আরো নাটক হবে। কিন্তু কোনো নাটক করে আসলে রক্ষা হবে না। বালির বাঁধ ভেঙে গেছে, আপনি কোন দিকে বাঁধ দেবেন? বাঁধটা তো শুরু থেকে কংক্রিটের শক্ত বাঁধে আটকাতে পারেননি। বালির বাঁধ দিয়ে আপনাদের যাত্রা শুরু হয়েছে। 5 অগাস্ট থেকেই ভুল হচ্ছে। 8 অগাস্ট সরকার গঠনের সিস্টেমও ভুল, সবকিছু ভুল। আজকে যদি এতদিন পর এসে 11 মাস পরে, 12 মাস পরে, 1 বছর পরে এসে যদি সংশোধন করতে চান, আজকে সংশোধন করবারও অনেক প্রচেষ্টা দেখা যাচ্ছে। আজকে বিপ্লবী সরকারের কথা, জুলাই ঘোষণার কথা, আজকে সংবিধান স্থগিতের কথা, বিভিন্ন কিছু আজও প্রায় 1 বছর হতে চললো শোনা যাচ্ছে। কিন্তু দেশের ভয়ঙ্কর পরিস্থিতি এবং জনরোষ বারবার কারণে এগুলো করা যাচ্ছে না। যার দরুন মানুষের মাইন্ড সেট আপটা একটা ভিন্ন খাতে নেবার জন্য আজকে নতুন নতুন নাটক করা হচ্ছে। এবং বর্তমান সরকারটি পুরোপুরি একটা ব্যর্থ সরকার, এটি স্বীকার করতেই হবে। এই ব্যর্থ সরকারটি যতদিন আছে, যে কয়দিন থাকবে, এরকম আমরা মাঝে মাঝে নাটক দেখতে পারবো। আজকাল তো আর নাটকও দেখা হয় না। আজকে বাংলাদেশের রাজনীতির নাটক দেখতে দেখতে আমরা ক্লান্ত। শেষ পর্যন্ত দেখতে চাই আরো কি ঘটছে। আমি আর কথা বাড়াবো না, অনেকক্ষণ কথা বলেছি। লাইভে এত দীর্ঘ কথা বলতে চাই না। সবাই ভালো থাকুন। আমি আবারও একটু বলতে চাই যে এটি আসলে একটা নাটকের অংশ, অন্য কিছুই নয়। কারণ একটা অডিও রেকর্ড দিয়ে একজনের বিচার নির্ধারিত হয়ে যায় না যে তিনি অপরাধটা করেছেন। সেই লাশগুলো যারা খুন হয়েছে, সেই লাশগুলোর পোস্টমর্টেম করতে হবে। পোস্টমর্টেম করে আসলে তারা কিভাবে, কোন গুলিতে, কার গুলিতে খুন হয়েছে, সেটির উপর নির্ভর করবে বিচার। সেটি হওয়া উচিত। উদ্বেগের যথেষ্ট কারণ আছে। ভারত যত বড় দেশ হোক, যত সামরিক শক্তিতে যত বড় হোক, অর্থনৈতিক শক্তিতে যত বড়টা হোক না কেন, যদি সংঘাতের সম্ভাবনা থাকে, সংঘর্ষের সম্ভাবনা থাকে, তাহলে অর্থনৈতিক জীবনকে যে উন্নতির শিখরে নিয়ে যাওয়া, সেটিতে বাধাগ্রস্ত হতে হয়। ভারত তর করে উন্নতির সোপানে এগিয়ে যাচ্ছে। আজকে উপ-আঞ্চলিক সম্পর্ক যখন খারাপ, তখন স্বাভাবিকভাবেই ভারতকে খানিকটা টেনশন, চাপে ফেলে দেয় বা ফেলে দিতেই পারে।
বাংলাদেশ ভারত বিশেষ করে সম্পর্ক খারাপ হওয়ায় টেনশনটা, চাপটা আরো খানিকটা বেড়ে গেছে, উদ্বেগটা আরো খানিকটা বেড়ে গেছে। কারণ বিগত 16 বছর যাবৎ ভারত এক প্রকার, বিশেষ করে ভারতের পূর্ব সীমান্তে ভারত নিশ্চিত ছিল যে আমাদের একটি বিশ্বস্ত জায়গা, বিশ্বস্ত দেশ বাংলাদেশ। কিন্তু গত বছরের 2024 সালের 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ কার্যত ভারতের সেই বিশ্বস্ত বন্ধু, সেই বিশ্বস্ততার জায়গার ট্র্যাক থেকে ছুটে বেরিয়ে গেছে। আর বাংলাদেশ বলতে গেলে বলা যায় এখন পাকিস্তান ব্লকে প্রবেশ করেছে। পাকিস্তান, চীন, বাংলাদেশ ব্লকে প্রবেশ করেছে। এতে করে ভারতের বাড়তি উদ্বেগ, উৎকণ্ঠা খুব স্বাভাবিক। ওদিকে পশ্চিম সীমান্তে পাকিস্তান চোখ রাঙাচ্ছে, পূর্ব সীমান্তে বাংলাদেশ পাকিস্তানেরই বন্ধু। এখনকার আজকের পৃথিবীতে, আজকের সময়ে পাকিস্তানের বন্ধু প্রতিম রাষ্ট্র হয়ে গেছে, নিকটতম বন্ধু ভারতকে সরিয়ে। সেই জায়গায় খুব স্বাভাবিকভাবে ভারতের কর্তা ব্যক্তিদের সর্বস্তরে উদ্বেগ, উৎকণ্ঠা থাকবে। সেখানে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ, ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক অনিল চৌহান। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন, বাংলাদেশ, চীন ও পাকিস্তান নিজেদের সাথে একে অপরের দিকে ঝুঁকছে। তাদের এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে, খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। দেশটির চিন্তক প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ফরেন পলিসি সার্ভে 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। জেনারেল চৌহান বলেন, অর্থনৈতিক সংকটের কারণে ঋণ কূটনীতির মাধ্যমে ভারত মহাসাগর অঞ্চলে বাইরের শক্তিগুলো প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে। এটি ভারতের জন্য একটি দুর্বলতা। নিজেরা নিজেদের দুর্বলতা নিয়ে গবেষণা করা, আলাপ করা, এটি কিন্তু অত্যন্ত ইতিবাচক। ভারত সেটি করছে, আমরা করি না। ভারত সেটি করে নিজেরা নিজেদের সুরক্ষার জন্য যে ব্যবস্থা নেওয়ার, সেই ব্যবস্থাও তারা নিচ্ছে, প্রতিনিয়ত নিচ্ছে। অনিল চৌহান বলেন, এইভাবে দক্ষিণ এশিয়ায় সরকারের ঘন ঘন পরিবর্তন, ভূ রাজনৈতিক সমীকরণ এবং আদর্শিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ। পাশাপাশি চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একে অপরের আগ্রহের একটি সম্ভাব্য সমন্বয়ের কথা বলা যেতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। আঞ্চলিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে মিয়ানমারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশটির শরণার্থীদের জন্য সংকট তৈরি করছে। এই সংকট দেশটির উত্তর পূর্ব অঞ্চলে ছড়িয়ে পড়েছে, এটি একটি সমস্যা তৈরি করছে। তিনি বলেন, এটি দীর্ঘমেয়াদে ভারতের মতো একটি দেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। রোগ নির্ণয় হয়ে গেছে। ভারতের সেনা সর্বাধিনায়ক রোগ নির্ণয় করছেন। তিনি তার বক্তব্যে বলছেন, রোগ নির্ণয় মানেই রোগ সারানোর ব্যবস্থা, ঔষধ দেওয়া, মেডিসিন দেওয়া। সেই মেডিসিনও তারা নিশ্চয়ই তৈরি করবেন। উদ্বেগ থাকবে, উৎকণ্ঠা থাকবে এবং একই সাথে মেডিসিন তাদের তৈরি থাকবে। সাম্প্রতিক সময়ে সত্যিকার অর্থে উদ্বেগ, উৎকণ্ঠার যথেষ্ট কারণ আছে। আমরা দেখলাম একদম অতি সম্প্রতি পাক ভারত যুদ্ধ, স্বল্পতম সময়ের একটি যুদ্ধ। আমি আজকেও বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ ভারতের একটি শত্রু রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে, এটি নিয়ে একটি ভিডিও দিয়েছে, ঠিক ইমিডিয়েট আগের ভিডিওটা। সেই জায়গায় ভারত খানিকটা বলা যায় যে এই যে থ্রেডগুলো, এই থ্রেডগুলোর কারণে ভারতের নিঃসন্দেহে একটু বাড়তি টেনশন, এবং টেনশন অনুযায়ী তারা ব্যবস্থা নিতে পারে। আমরা দেখেছি কদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কিভাবে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে। এতে করে শুধু ভারত নয়, আমাদের এই অঞ্চল মোরা পাকিস্তান, আমি মোরা পাকিস্তানি বলবো, মোরা পাকিস্তান মরছে দিনের পর দিন, যুগের পর যুগ। সাথে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শান্ত বাংলাদেশকে আজকে পাকিস্তান উস্কানি দিয়ে অশান্ত করে ছেড়েছে। সার্বিক বিচার বিশ্লেষণে সেটি তো অবশ্যই। সেই জায়গায়
ভারত শুধু উদ্বেগে নয়, বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ আছে। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। উত্তেজনা বাড়তে বাড়তে আমাদের এই অঞ্চলে তো দীর্ঘস্থায়ী যুদ্ধ আমরা দেখিনি, 1971 সালের পরে আর দেখিনি। কিন্তু আজকে পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে একের পর এক ধীরে ধীরে, বিশেষ করে বাংলাদেশের ভূমিকা নিয়েই বলবো, আমি আমার নিজের ভূমিকা নিয়েই বলবো। বাংলাদেশ যে পথে হাঁটছে তাতে করে বাংলাদেশ অস্থিরতায় এবং দীর্ঘস্থায়ী একটা সহিংসতার মধ্যে যে কখন ঢুকে যায় সেই শঙ্কা, আতঙ্ক কিন্তু বাংলাদেশের জন্য আছে। ভারত উদ্বেগ জানাচ্ছে, চীন, পাকিস্তান, বাংলাদেশ এক হচ্ছে, এক হওয়াতে ভারতের উদ্বেগের কারণ আছে। শুধু যে আজকে এমনটা তা কিন্তু নয়, ভারত এর আগে চীন, পাকিস্তান এক হওয়া দেখেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এক হওয়া দেখেছে। এর আগে বলতে আমি সেই আমার মুক্তিযুদ্ধের কথা বলতে চাই। এই বাংলাদেশকে কেন্দ্র করে চীন, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র এক ছিল। ভারত একাই ফেস করে রাশিয়াকে সাথে নিয়ে বাংলাদেশের ভূখণ্ডের বিজয় এনে দিয়েছে, সেই আজ থেকে 54 বছর আগে। আজকে উদ্বেগ, উৎকণ্ঠা, ভারতের রোগ নির্ণয় হয়েছে, এটি ভারতের জন্য ইতিবাচক। আজকে 2025 সাল বা 26 সালের রোগও সারাতে পারবে সেই সক্ষমতা ভারতের আছে, কিন্তু মাঝখান থেকে বিপদে পড়বে আসলে বাংলাদেশ।